কুয়েতের আদালতে দণ্ডিত হওয়ায় পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা। 24 মে খুলছে সব বিশ্ববিদ্যালয়ে, টিকা নিতে হবে সব শিক্ষার্থীকে। ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ। ছোট বড় মাতৃভাষা সংরক্ষণ করার দায়িত্ব এখন বাংলাদেশের, বললেন প্রধানমন্ত্রী। এবং 20 লাখ ডোজ টিকা আসছে রাতে। এটিএন নিউজ দেখছেন। রাত 8টার নিউজ আওয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শামসুল আরেফিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। মানব পাচারের দায়ে কুয়েতে 4 বছরের সাজা পাওয়া সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশের জাতীয় সংসদ। সোমবার সংসদ সচিবালয় লক্ষ্মীপুর 2 আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। আমাদের ঘরটি ছিল চারিদিকে দেয়াল ছিল, নিচে ভিটি ছিল না, উপরে ছাদ ছিল, আমরা বৃষ্টিতে ভিজতাম। শূন্য থেকে শুরু। 1992 সালে শ্রমিক হিসেবে কুয়েতে যান পাপুল। 2 যুগ পর 2016-তে হঠাৎ লক্ষ্মীপুরের রায়পুরে এসে একটি চাইনিজ রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন। স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে দিয়ে দান খয়রাত শুরু করেন। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট লক্ষ্মীপুর 2 আসনটি দিয়েছিল জাতীয় পার্টিকে। সেখানে স্বতন্ত্র প্রার্থী হন পাপুল। নির্বাচনে ভোট গ্রহণের 1 সপ্তাহ আগে গা ঢাকা দেন এ আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ নোমান। এলাকায় গুজব, পাপুলের কাছে কয়েক কোটি টাকা নিয়ে নির্বাচন থেকে অঘোষিতভাবে সরে দাঁড়ান জাতীয় পার্টির প্রার্থী, আর এমপি নির্বাচিত হন পাপুল। এরপর কোনো এক অদৃশ্য জাদু বলে স্বতন্ত্র এমপিদের কোটা থেকে পাপুলের স্ত্রী সেলিনা ইসলামও সংসদ সদস্য হন। 2020 সালের শুরুর দিকে কুয়েতের গণমাধ্যম প্রথম জানায় মানব পাচারের অভিযোগে বাংলাদেশের এই সংসদ সদস্যকে খুঁজছে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 6 জুন পাপুল গ্রেপ্তার হন কুয়েতে। এই খবর প্রকাশের পরপরই জাতীয় সংসদের প্যাড ব্যবহার করে বিবৃতি দেন পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম। তিনি খবরটিকে মিথ্যা দাবি করে গণমাধ্যমকে বিভ্রান্তি না ছড়ানোর উপদেশ দেন। এটা আমাদের সরকার এবং আমাদেরকে বদনাম করার চেষ্টা চলতেছে। এরই মধ্যে পাপুলের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব তলব করে দুর্নীতি দমন কমিশন। শেলিকা জেসমিনের নামে কয়েকশো কোটি টাকা থাকার খবর প্রকাশ হয় গণমাধ্যমে। কুয়েতের আদালতে পাপুলের বিচার হয় মানব পাচার, সরকারি কর্তাদের ঘুষ দেওয়া এবং অর্থ পাচারের অভিযোগে। চলতি বছরের 28 জানুয়ারি পাপুলকে 4 বছরের কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। বিশেষ করে আমার রায়পুর এবং বাংলাদেশের সংবিধানের 66(2) অনুচ্ছেদে বলা আছে, কেউ নৈতিক স্খলনজনিত কারণে ফৌজদারি অপরাধে 2 বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তার মুক্তির পর 5 বছর অতিবাহিত না হলে তিনি আর সংসদ সদস্য পদে থাকতে পারবেন না। কেউ কেউ বিতর্ক সৃষ্টি করতে চান বাংলাদেশে সাজা হয়েছে কি কুয়েতে হয়েছে। দেখুন, এখানে সংবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে ক্রিমিনাল অফেন্সের কারণে যদি সাজা হয়, অর্থাৎ সেখানে সাজাটা ঢাকায় হলো না দিল্লিতে হলো, এটি আলোচ্য বিষয় না। অর্থাৎ মরাল টার্পিচুরিটির কারণে, অপরাধের কারণে, ক্রিমিনাল অফেন্সের কারণে তার সাজা হয়েছে কিনা, এটি হলো মুখ্য বিষয়। এমপি পাপুলের কুয়েতে কারাদণ্ডের দালিলিক প্রমাণ আসার পর জাতীয় সংসদ সচিবালয় প্রজ্ঞাপন দিয়ে লক্ষ্মীপুর 2 আসন শূন্য ঘোষণা করল। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। আগামী 24 মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে জানান, 17 মে বিশ্ববিদ্যালয়গুলোর সকল আবাসিক হল খুলে দেওয়া হবে। তবে এর আগে সব আবাসিক শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলেও জানান তিনি। করোনা মহামারীর কারণে গত 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা ছুটি চলছে। এরই মধ্যে গত কয়েকদিন ধরে হল খুলে দেবার দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্দোলন। পরিস্থিতি যখন এমন, তখন সোমবার দুপুরে অনলাইন প্রেস কনফারেন্সে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেবার তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আগামী 24 মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ক্লাস। এর আগেই 17 মে খুলে দেওয়া হবে
আবাসিক হলগুলো। সকল বিশ্ববিদ্যালয়ে শ্রেণীকক্ষে পাঠদান পবিত্র ঈদ উল ফিতরের পর 24শে মে থেকে শুরু হবে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ আগামী 17ই মে থেকে খুলে দেয়া হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক শিক্ষার্থীর সংখ্যাটা 1,30,000-এর মতো। শিক্ষামন্ত্রী জানালেন, হল খোলার আগেই এসব শিক্ষার্থীকে করোনার টিকা দেয়া হবে। হল সমূহ খুলে দেবার আগেই আবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলকে টিকা প্রদানের ব্যবস্থা করা হবে। তবে এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে যেসব শিক্ষার্থী অবস্থান নিয়েছেন, অবিলম্বে তাদের হল খালি করে দেবার নির্দেশনাও দেন তিনি। আর ইতোমধ্যে কোথাও যদি কোনো শিক্ষার্থী হলে অবস্থান নিয়ে থাকেন, তাহলে অবিলম্বে তাদেরকে হল ত্যাগ করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার সাথে মিল রেখে বিসিএস পরীক্ষার তারিখ ঠিক করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেছেন, প্রয়োজনে বাড়ানো হবে বয়স সীমাও। বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ সেগুলোকে এই বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখেই সেটাকে পিছিয়ে দেয়া এবং করোনার কারণে আবেদনের, এই বিসিএস পরীক্ষার আবেদনের বয়স সীমা যাদের অতিক্রান্ত হয়ে যাবে তারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এর প্রেক্ষিতে প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ কি তাহলে পরিবর্তন হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারে একমাত্র এখন পর্যন্ত বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয় তারিখ ঘোষণা করেছে এবং সেটাও মে মাসের এই 3য় সপ্তাহের পরেই তারিখ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেই তারিখগুলো, ভর্তি পরীক্ষার তারিখগুলো আমাদের এই প্রতিষ্ঠান খোলা, হল খোলা, সেগুলোর সঙ্গে একটা সামঞ্জস্য রেখে আমরা করব। যদিও ভর্তি যারা পরীক্ষা দেবে তারা কিন্তু কেউ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না কিংবা হলের বাসিন্দা না, কাজেই এটা তাদের সঙ্গে এটা সম্পর্ক নেই। শিক্ষামন্ত্রী জানালেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এই নিয়মের আওতায় পড়বে। শিক্ষার্থী পরীক্ষা দেবে, তাদের সেই পরীক্ষা রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি বিবেচনা করছে সরকার। খোলার মতো পরিবেশ আছে কি না তা যাচাই করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। খোলার আগে শিক্ষক কর্মচারীদের টিকা নিশ্চিত করতে বলেছেন। সচিব জানান, 5 থেকে 6 দিনের মধ্যে এ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হবে। আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এর বাইরে মন্ত্রিসভার বৈঠকে 3টি আইনের খসড়া এবং আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট IVI প্রতিষ্ঠার চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পহেলা মার্চের মধ্যে হল খুলতে হবে, আলটিমেটাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে দাবি নিয়ে আলোচনা হবে, তবে জাতীয় সিদ্ধান্তের বাইরে আসার সুযোগ কম বলছেন উপাচার্য। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে ঢুকে অবস্থানের ঘোষণা ছাত্রীদেরও। একই দাবিতে আন্দোলন হয়েছে রাজশাহী, শাহজালাল, ইসলামী এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে। গত শনিবার বেশ কয়েকটি হলের তালা ভেঙে সেখানে অবস্থান নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এ ঘটনার পর হলে ওঠার দাবিতে আন্দোলন শুরু হয় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে। ছাত্রদের পর সোমবার দুপুরে 2টি হলের তালা ভেঙে প্রবেশ করেন ছাত্রীরাও। প্রশাসন হল ছেড়ে দিতে বললেও সেখানে অবস্থানের বিষয়ে অনড় তারা। বাংলাদেশে আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজগুলো আছে যেখানে অলরেডি হলে শিক্ষার্থীরা অবস্থান করছে। সেই শিক্ষার্থীদের মতন আমরাও আমাদের হলে অবস্থান করতে পারি এবং আমরা স্বাস্থ্যবিধি মেনেই আমাদের হলে অবস্থান করতে চাই। সোমবার রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সরকারি সিদ্ধান্তে 17 মে হল খোলার সিদ্ধান্ত মানতে নারাজ তারা। 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে 1 মার্চের মধ্যে
হল খোলার দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেয় তারা। আমরা একদিন অপেক্ষা করব, কি সিদ্ধান্ত শিক্ষকেরা, সম্মানিত শিক্ষকেরা এটা শুনি, তারপরে যদি আমাদের না খুলে পরবর্তীতে আমরা শিক্ষার্থীরা আমরা বসে থাকবো না, আমরা আমাদের পদক্ষেপ চালিয়ে যাব। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিক্ষার্থীদের এই দাবি মঙ্গলবার একাডেমিক কাউন্সিলে আলোচনা হবে। শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা থাকলেও তাদের ধৈর্য ধরার পরামর্শ তার। আমাদের শিক্ষার্থীরা খুবই দায়িত্বশীল, কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনে যেন আমরা সকলেই আরও ধৈর্য ধরে সহনশীল হয়ে দায়িত্বশীলভাবে এগোই, তাহলে প্যান্ডেমিকের ঝুঁকি কমবে, জীবনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা হুমকির মুখে থাকবে না। এদিকে 28 ফেব্রুয়ারির মধ্যে হল খোলা না হলে 1 মার্চ তালা ভেঙে হলে ওঠার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হলে ওঠার দাবিতে আন্দোলন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়েও। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। সারা বিশ্বের ছোট বড় মাতৃভাষা সংরক্ষণ করার দায়িত্ব এখন বাংলাদেশের। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাধ্যমে এই দায়িত্ব পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন। সে সঙ্গে বাঙালির ভাষার আন্দোলনের সঠিক ইতিহাস জানতে সবাইকে তাগিদ দেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ। এবার আপনাদের সামনে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এই সভায় ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান মায়ের ভাষা রক্ষায় আত্মাহুতি দেয়া শহীদদের প্রতি। যারা সেই দিন ভাষার জন্য রক্ত দিয়েছিল, রক্তের অক্ষরে লিখে গিয়েছিল যে আমরা মাতৃভাষায় কথা বলতে চাই, মাকে মা বলে ডাকতে চাই, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষার জন্য নয়, এই আন্দোলন ছিল বাঙালির সার্বিক অর্জনের। আমাদের কিন্তু একটা মহান দায়িত্ব পড়ে গেছে, সারা বিশ্বের যত ছোট বড় যেমনই হোক ভাষাভাষী যারা মাতৃভাষা সেগুলি সংরক্ষণ করা, সেগুলি সেখানে রাখা এবং গবেষণার সুযোগ করে দেওয়া। পৃথিবীতে কিন্তু এই একটা এত বড় ইনস্টিটিউশন গড়ে তোলা হয়েছে মাতৃভাষা সংরক্ষণের জন্য। এটা কিন্তু আর কোথাও এত এইভাবে রাখা কিন্তু দৃষ্টান্ত নেই। কাজে সেটুকু আমরা করতে পেরেছি। কাজে আমাদের শহীদের রক্ত বৃথা যায়নি, বৃথা যাবে না, বৃথা যায় না, এটাই প্রমাণিত সত্য। বাঙালির মাতৃভাষার আন্দোলন ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানার জন্য সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স অন ফাদার অব দ্য নেশন বইটি পড়ার পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। তো সেখানে কিন্তু এই ভাষা আন্দোলনে তিনি কি কি করেছিলেন, কবে কি লিফলেট তৈরি করে বিলি করেছিলেন, কবে কোন বক্তৃতায় ভাষার কথা বলেছিলেন, ভাষা সংগ্রাম পরিষদ কাদের নিয়ে আবার পুনরায় করা হয়েছিল, কিভাবে তিনি আবার সংগ্রাম করেছিলেন এবং এই সংগ্রাম করতে যেহেতু বারবারই তিনি গ্রেপ্তার হন, তার সমস্ত তথ্য তিনি পাবেন। এই রিপোর্ট ছিল তার বিপক্ষে, কিন্তু তার ভিতর থেকেই আমরা আমাদের ইতিহাস জানতে পারি। এছাড়াও বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় আবারও সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেন, টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষায় অবহেলা চলবে না। এটার কার্যকারিতা কতটুকু কি এটা গবেষণা পর্যায়ে আছে, তবুও অন্তত মানুষকে সুরক্ষা দিচ্ছে, কিন্তু সুরক্ষা দিলেও নিজেকে আরও সুরক্ষিত করতে হবে, কারণ এর দ্বিতীয় ডোজও দিতে হবে। কাজে সেদিকে আমি লক্ষ্য রেখে সবাইকে বলবো যে আপনারা কিন্তু টিকা নিলেও সবাই স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি সবাই মেনে চলবেন। আরাফাত সিদ্দিকী, কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয়। কোভিড-19 পরিস্থিতি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 366 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ জুড়ে 214টি পরীক্ষাগারে সোমবার সকাল 8টা পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,43,717। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,356। চিকিৎসাধীন আরও 692 রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। এ নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হল 4,92,059। আজ সারা দেশে করোনার টিকা নিয়েছেন 2,25,280 জন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুরুর দিন থেকে এ পর্যন্ত দেশে 23,08,157 জন টিকা নিয়েছেন। গত 7 ফেব্রুয়ারি দেশে সরকারিভাবে টিকা দেওয়া শুরু হয়। 40 বছরের বেশি বয়সীরা অনলাইন নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারছেন। রাজধানী সহ সারা দেশে 1015টি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হচ্ছে প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 2:30টা পর্যন্ত। দেশের 60 লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্যে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। আজ আসছে আরও 20 লাখ ডোজ। অন্যদিকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার পর রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে বিশ্লেষণ গবেষণা শুরু হবে, আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের 5 তলায় টিকাদান কেন্দ্রে গিয়ে 72 বছর বয়সী শিরিনা চৌধুরী জানলেন নিচতলাতেই আছে বয়স্কদের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা। যদিও এ তথ্য জানতে জানতেই অসুস্থ স্বামী আশীর্ধ নজরুল ইসলামকে নিয়ে 5 তলা হাসপাতালের অনেকখানি হেঁটে ফেলেছেন তিনি। 5 তলায় হলে 5 তলায় উঠলাম, এখন ওরা বলে কি আপনারা একটা ভ্যাকসিন কার্ড নিয়ে আসেন। কোথায় সেই ভ্যাকসিন কার্ড? নাকি আবার আরেক বিল্ডিংয়ে। এখন টেনে টেনে এখন নামাচ্ছি আমার সাহেবেরই। এখন এটা কি মানুষের সম্ভব? বিশেষায়িত সরকারি হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এমনিতেই জায়গার অভাব। সংস্কারের কাজ চলছে। টিকাদানের প্রথম দিন থেকে 5 তলায় টিকা কেন্দ্র না রাখার জন্য স্বাস্থ্য সচিব পরামর্শ দেওয়ার পর গত সপ্তাহ থেকে হাসপাতালের নিচতলায় ইমার্জেন্সির একপাশে ছোট্ট একটা রুমে বয়স্কদের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা না থাকায় টিকা দিতে এসে ভোগান্তিতে পড়ছেন বয়স্করা। একটু কষ্ট লাগছে সিঁড়ি দিয়ে উঠতে, কিন্তু ভালোই। 5 তলা বয়স্ক মানুষ হিসেবে একটু কষ্ট হয়। 5 তলা উঠতে লিফট থাকলে ভালো হতো আর কি। যেহেতু আমার নিচে অত স্পেস নাই, নিচে যদি আমি 6টা বুথ করার মতো স্পেস থাকতো বা 60টা বেড থাকতো, নিচতলায় তো আমার কোনো বেড নাই, বেড হলো উপরে। এই কারণে আমি এখানে 85টা বেড অ্যারেঞ্জ করে রাখছি। একসাথে যদি 80 জনও শুয়ে থাকে আমার টিকা দেওয়া কোনো অসুবিধা নাই। তবে এসব প্রতিকূলতা মেনে নিয়ে সাধারণ মানুষ খুশি মনে টিকা নিচ্ছেন। দিন দিন মানুষের আগ্রহ বাড়ছেই। বলেছে যে যদি ভ্যাকসিন নেওয়ার পরে কোনো সমস্যা হলে আমি নিজে থেকে জিজ্ঞাসা করেছি, তখন তারা বললো একটু মাথা ব্যথা, ঝিমঝিম বা পাতলা পায়খানা হতে পারে। আমার যে টিকাটা দেওয়া হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। প্রথম দফাতে দেশের 60 লাখ মানুষকে প্রথম ডোজ টিকার আওতায় আনার পরিকল্পনা স্বাস্থ্য বিভাগের। বাকি জনসংখ্যার জন্য টিকার পরিকল্পনা সময় অনুযায়ী হবে। সারা বিশ্বে টিকার চাহিদা এত বেশি, যার জন্য আমরা সময় মতো টিকাগুলো পাবো কি পাবো না সেইটার থেকেই আমরা প্রথমে ওই প্ল্যান থেকে আমরা সরে এসেছিলাম। এখন যেহেতু আমরা নিশ্চিত হয়েছি যে আমরা টিকাটা পাবো, তো আমরা আবার আগের প্ল্যানেই ফিরে গেছি। 60 লক্ষকে আমরা প্রথম ডোজ হিসাবে দেব আর কি। টিকা নেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে কিনা এ নিয়ে কাজ শুরু হবে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার পর। এর মধ্যেও কিছু কিছু গবেষণা হয়েছে, কিন্তু আমরা যেটা বড় আকারে করব সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডোজ শেষ হবার পরে। এটার জন্য আইডিসিআরকে বলা হয়েছে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। আমদানি রপ্তানিতে মিথ্যা তথ্য দিয়ে অর্থ পাচার করেছে এমন কিছু প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। দুদক সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, বিদেশে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানে দুদক। দুদকের কাছে তথ্য এসেছে ওভার ইনভয়েস বা পণ্যের দাম বেশি দেখিয়ে অর্থ পাচার করছেন নামি দামি অনেক কোম্পানি। এমন তথ্যের ভিত্তিতে কাজ শুরু করেছে দুদক। গঠন করা হয়েছে 4 সদস্যের অনুসন্ধান কমিটি। এরই মধ্যে সে কমিটি বিভিন্ন দপ্তরে চিঠিও দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের চাহিদার প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড ওভার ইনভয়েসিং সংক্রান্ত বেশ কিছু তথ্য আমাদের নিকট প্রেরণ করেছে, যার ভিত্তিতে দুদক অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণপূর্বক টিম গঠন করেছে। গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর প্রতিবেদনের তথ্য ধরে মাস 2 আগে বছরে 64,000 কোটি টাকা পাচারের অনুসন্ধানে নামে দুদক। তারা সুনির্দিষ্ট তথ্য পায় আল মুসলিম গ্রুপের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে রপ্তানির আড়ালে প্রায় 250 কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। 175 কোটি টাকা বিদেশে পাচার করেছে, ওই গ্রুপটার কথা উল্লেখ ছিল। বর্তমানে দুদকের একটি অনুসন্ধান টিম তৈরি করে তারা এটা তদন্ত করছে। যেভাবে তথ্য পাওয়া যায় তার বিশ্লেষণ করে কমিশন পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আসা দুর্নীতির অভিযোগ যাচাই বাছাই শুরু করা হয়েছে বলে জানান দুদক সচিব। এই অভিযোগটা এটা তো বোধহয় জাবাকে গেছে আর কি। জাবা। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।
দর্শক, এবারে নেব বাজিদ স্টিল বিরতির পরে ফিরে এসে আরো থাকছে। সংসার করার শর্তে সুনামগঞ্জে মুক্তি পেলেন ৫৪ জন। কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধ, গর্ভের সন্তান হত্যার অভিযোগ। কুয়েতের আদালতে দণ্ডিত হওয়ায় পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা। ২৪ মে খুলছে সব বিশ্ববিদ্যালয়, টিকা নিতে হবে সব শিক্ষার্থীকে। ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ। ছোট বড় মাতৃভাষা সংরক্ষণ করার দায়িত্ব এখন বাংলাদেশের, বললেন প্রধানমন্ত্রী। এবং ২০ লাখ ডোজ টিকা আসছে রাতে। এটিএন নিউজ দেখছেন। নিউজ আওয়ারে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামসুল আরেফিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। কৃষকদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে তাদের জন্য শক্তিশালী সংগঠন থাকা এবং জাতীয় সংসদে তাদের রাজনৈতিক কণ্ঠস্বর থাকা জরুরি। কৃষিখাতে করোনার অভিঘাত মোকাবেলায় বেশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণের সুদ মওকুফ এবং এককালীন সাহায্য দিতে তহবিল গঠন সহ এমনই 10 দফা সুপারিশ এসেছে ডিবেট ফর ডেমোক্রেসির এবারের বিতর্ক আয়োজনে। সকালে এফটিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এবার সরকারি দল হিসেবে অংশ নেয় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া এবং বিরোধী হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। সরকারি দল হ্যাঁ ভোটে জেতে। প্রধান অতিথি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারকে শুধু কৃষি বান্ধব নয়, কৃষক বান্ধব হতে হবে। ফসল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক রাখার ব্যাপারে আরও আন্তরিক হতে হবে। 10 দফা সুপারিশ তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। হয় না, যারা কৃষি মজুর রয়েছে, কৃষি শ্রমিক রয়েছে, প্রণোদনার ক্ষেত্রে কৃষি শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করবার দাবি আমরা তুলছি এবং নারী কৃষক যারা রয়েছে, কিষানি যারা রয়েছে, তাদেরকে প্রণোদনা থেকে যাতে কোনোভাবে বাদ দেওয়া না হয়। আজকে কয়জন সংসদ সদস্য কৃষকের প্রতিনিধিত্ব করেন, এইটি একটি রাজনৈতিক প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। কৃষকের জন্য প্রতিষ্ঠান লাগবে, কৃষি কমিশন লাগবে, কৃষি পণ্য কমিশন লাগবে, এটার তথ্যের ভান্ডার লাগবে, এটার স্বচ্ছতা আনতে হবে, এখানে প্রযুক্তির ব্যবহার লাগবে, আধুনিকায়ন করতে হবে এবং অবশ্যই কৃষকের রাজনৈতিক কণ্ঠস্বর শক্তিশালী করতে হবে। অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসায় সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই দাবি জানান। তিনি দারুণভাবে অসুস্থ এবং তার সুচিকিৎসা প্রয়োজন। যে চিকিৎসা এখানে সম্ভব নয়, প্রয়োজনে সুচিকিৎসার জন্য তার বাইরে যাওয়া হয়তো দরকার হবে, কিন্তু এই ব্যাপারে একটা নিষেধাজ্ঞা আছে, আপনারা জানেন। সংসার করার শর্তে সুনামগঞ্জে 54টি মামলার আসামিদের সাজা না দিয়ে সাময়িক মুক্তি দিয়েছেন আদালত। এছাড়া 11 মামলায় 11 স্বামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ব্যতিক্রমধর্মী এ রায় দিলেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন। পঙ্কজদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুলসুম আক্তার, বয়স 26। 7 বছর আগে বিয়ে হয় শিব্বির আহমদের সঙ্গে। সংসারে 1 মেয়ে ও 1 ছেলে। তাদের দুজনেরই বাড়ি সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার হালাবাতি গ্রামে। যৌতুকের দাবিতে প্রায় শিব্বির নির্যাতন করতেন কুলসুমকে, বাড়ি থেকেও বের করে দেন। এক পর্যায়ে আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে মামলা করেন কুলসুম। শুধু শিব্বির ও কুলসুম দম্পতি নন, সুনামগঞ্জে বেশিরভাগ মামলার অভিযোগ এমনই। সোমবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন 65 মামলার রায় দিয়েছেন।
যেখানে কারাদণ্ড হয়েছে 11 জনের এবং স্ত্রী সন্তানদের নিয়ে সংসার করার শর্তে মুক্তি পেয়েছেন 54 জন। বাচ্চা আছে এজন্য বুঝে নিয়েছি। আদালতে আমাদেরকে দুজনকে মিলে মামলা খালাস করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আপসে শেষ হয়ে গেছে, আমরা হয়ে গেছে আর আমরা এমন ভুল করতাম না হইরে আমার সামনে কোনো মানুষের আল্লাহ এরকম করতো না। দোয়া করি আজকে এই মামলাটা আফট হয়েছে, আমার অত্যন্ত ভালো লাগে। এভাবে যদি বিচার কার্য চলে এবং মামলা নিষ্পত্তি হয় তাহলে সারা দেশে বিচার ব্যবস্থা অনেক উন্নতি হবে এবং বিচার প্রার্থী জনগণ তাদের সুবিচার পাবেন। গত বছরের 25 নভেম্বর একই আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন একদিনে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় 47টি পরিবারকে আপোষের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফেরত পাঠানোর আদেশ দেন। এ পর্যন্ত 101টি পরিবার ধ্বংসের হাত থেকে রক্ষা পেল। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে স্বজনদের অত্যাচারে গর্ভের সন্তান হত্যার অভিযোগ করেছেন সোহেল আরমান ও শিল্পী আরমান দম্পতি। এ ঘটনায় মৃত নবজাতকের মা বাদী হয়ে 4 জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, পাথুরিয়া পাড়ার সোহেল আরমানের আপন মামা আবুল কালামের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার আবুল কালামের পরিবারের লোকজন ওই গৃহবধূ শিল্পী আরমানকে মারধর করে। আজ সকালে প্রসব বেদনা নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে একটি ছেলে সন্তান প্রসব করেন তিনি। পরে 2 ঘন্টার মধ্যে নবজাতক মারা গেলে মৃত শিশুকে কোলে নিয়ে ওই দম্পতি বিচারের দাবিতে দিনভর বিভিন্ন দপ্তরে ঘুরে বেড়ায়। বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিটা এর সঙ্গে গুলশানে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় মেয়র বাংলাদেশের চামড়া খাতের উন্নয়নে ইতালির সহযোগিতা কামনা করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, চামড়া, বস্ত্র ও প্রযুক্তি খাতে দেশ দুটির মধ্যে সহযোগিতা বাড়াতে বাংলাদেশে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে আগ্রহী ইতালি। বাংলাদেশকে ব্যাপক সম্ভাবনাময় দেশ উল্লেখ করে রাষ্ট্রদূত 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এখন থেকে এবি ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা হোটেল সোনারগাঁওয়ের ডিলাক্স রুম ব্যবহার আর বুফে খাবারের ক্ষেত্রে একটি কিনলে আরেকটি ফ্রি সুবিধা পাবেন। থাকবে দিনের বেলা রুম ব্যবহারের ক্ষেত্রেও বিশেষ ছাড়। সকালে হোটেলে সোনারগাঁওয়ে এ ব্যাপারে এবি ব্যাংক লিমিটেড এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল একটি সমঝোতা স্মারক সই করেছে। এবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং সোনারগাঁও হোটেলের ঢাকার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আসিফ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া চুক্তির আওতায় হোটেলের কর্মকর্তারা অল্প সুদে পার্সোনাল লোন পাবেন। এটাই হোটেলটির সাথে দেশের কোনো বেসরকারি ব্যাংকের প্রথম আনুষ্ঠানিক চুক্তি। পরে হোটেলে একটি এবি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়, যাতে দেশের গ্রাহকদের পাশাপাশি আগত বিদেশি অতিথিরাও ব্যাংকিং সুবিধা পাবেন। যমুনা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম ভরসা, মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি এবং মোহাম্মদ সাইফুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, কোম্পানির সচিব এম এ রৌফ সহ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখা প্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতনরা এ সময় উপস্থিত ছিলেন। সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের সেরা শাখা প্রধানদের চেয়ারম্যান অ্যাওয়ার্ডস 2020 প্রদান করা হয়। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা।
মেহেরপুরে রবি শস্যে নতুন মাত্রা যোগ করেছে বাড়ি ৩ জাতের সূর্যমুখী ফুলের চাষ। কৃষকদের উদ্বুদ্ধ করতে তেলবীজ খামার আম ঝুপিতে এ জাতের সূর্যমুখী উৎপাদন শুরু করেছে কৃষি বিভাগ। বিশ্বের বিভিন্ন দেশেই জনপ্রিয় সূর্যমুখী তেল, বাংলাদেশেও বাড়ছে এর চাষ। মেহেরপুরের আম ঝুপিতে পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে 18 বিঘা জমিতে। সেই সঙ্গে জেলার আরও 27 বিঘা জমিতেও হয়েছে আবাদ। কৃষি কর্মকর্তারা বলছেন, বাড়ি 3 জাতের সূর্যমুখী চাষে খরচ কম, সার ও কীটনাশকও কম লাগে। বীজ বপনের 100 দিনের মাথায় ফসল তোলা যায়। প্রতি একর জমিতে খরচ হয় 20 থেকে 22,000 টাকা। লাভ 60 থেকে 65,000 টাকার কম নয়। কোলেস্টেরল মুক্ত এবং প্রচুর প্রাণশক্তি রয়েছে সূর্যমুখী তেলে। আবারও নেব বাজিদ স্টিল বিরতি, ফিরে এসে আরও থাকছে। কঙ্গোয় হামলা, ইতালির রাষ্ট্রদূত নিহত। এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে পরিবর্তন আনছে বিসিবি। এটিএন নিউজ দেখছেন। নিউজ আওয়ারে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সঙ্গেই থাকার জন্য। এবারে দেশের বাইরের খবর। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় হামলায় দেশটিতে নিযুক্ত ইতালীয় রাষ্ট্রদূত লুসা আতানাসিও নিহত হয়েছেন। ইতালীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। সোমবার স্থানীয় সময় সকাল 10:15টার দিকে কঙ্গোর কানিয়ামাহোরো শহরে সফরের সময় জাতিসংঘের কনভয়ের ওপর হামলা হয়। এতে ইতালীয় রাষ্ট্রদূতের সঙ্গে থাকা এক পুলিশ সদস্য সহ তিনি নিহত হন। অপহরণ চেষ্টার অংশ হিসেবে হামলা হয়ে থাকতে বলে রয়টার্সকে জানিয়েছে ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক। এর আগে হামলায় 2 জন নিহত এবং ইতালীয় রাষ্ট্রদূত আহত হয়েছেন বলে জানিয়েছিল ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক। ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তি হলেন তাদের গাড়ি চালক। হামলার পেছনে কারা জড়িত তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। এখন থেকে নতুন নিয়ম আসছে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তিতে। কোন ক্রিকেটার কোন ফরম্যাটে খেলবেন তা লিখিত দিতে হবে। এদিকে সাকিব আল হাসানের আইপিএলে খেলার সিদ্ধান্তে বিব্রত নয় বিসিবি। সোমবার বোর্ড সভা শেষে এসব মন্তব্য করেন সভাপতি নাজমুল হাসান পাপন। করোনা মহামারীর এই সময়ে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো সিরিজ খেলতে যাচ্ছে টিম বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের স্পন্সর আর সিরিজ নিয়ে আলোচনার জন্যই বিসিবির এই সভা। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসান ও ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে সাকিব আল হাসান আইপিএলে খেলবেন, এমন খবরে দিন কয়েক ধরেই সরব ছিল দেশের গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমও। যদিও নির্ভর ক্রিকেটারদের অভিভাবক সংস্থা বিসিবি যদি বলে আমি খেলবো না, তাও পার্সোনাল অন্য কোনো ব্যাপার না, আরেকটা ফ্র্যাঞ্চাইজি খেলার জন্য, তখন ইট ইজ ভেরি ক্লিয়ার যে আসলে এদের দিয়ে খুব একটা বেশি কিছু করা যাবে বলে আমার মনে হয় না, অন্তত টেস্ট ক্রিকেট। আরও যদি এই ন্যাশনাল টিমের চেয়ে অন্য কোনো জায়গায় খেলতে ভালো লাগে, দে আর ফ্রি টু গো। এবং এই মেসেজটা সবার জন্য, ইটস নট ফর সাকিব আল হাসান। সাকিব ইস্যুতে বোর্ডের বোধোদয় হয়েছে। কেন্দ্রীয় চুক্তি কাঠামোতে পরিবর্তন আনা এখন সময়ের দাবি। নাজমুল হাসানের কথায়ও তাই স্পষ্ট। তবে নতুন কি থাকছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে? ওখানটাও ক্লিয়ারলি লেখা থাকবে যে কে কোন ফরম্যাট খেলতে চায়, তাদেরকে বলতে হবে। এবং এটাও জানতে হবে যে তাদের যদি ওই সময় অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু থাকে, তাহলে তারা কি ন্যাশনাল টিমে খেলবে না ওখানে। কারণ এই কন্ট্রাক্টে যে সই করবে তাকে তখন তো আমরা যেতে দিব না। কেন্দ্রীয় চুক্তি নিয়ে বোর্ডের নতুন এই পরিকল্পনা ক্রিকেটারদের পুরনো সমস্যা কতটা সমাধান করবে তা সময় বলে দেবে। খায়রুজ্জামান, এটি নিউজ, ঢাকা। খবর শেষ করছে নায়াগ্রা জলপ্রপাতের খবর দিয়ে। বিশ্বজুড়ে পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় স্থানগুলোর মধ্যে কানাডার অন্টারিও প্রদেশের নায়াগ্রা জলপ্রপাত অন্যতম।
সারা বছরই সেখানে অবিরাম রাশি রাশি জল গড়িয়ে পড়ে। বিস্ময় জাগানিয়া এই অপরূপ সৌন্দর্য দেখতে যান বিপুল সংখ্যক ভ্রমণ পিপাসু। তবে তীব্র শীতে নায়াগ্রা ফলসে বরফ জমে যাওয়ায় বেশ কিছুদিন জলপ্রপাতের শব্দ শোনা যায়নি। শীতের তীব্রতা কমতে থাকায় আবার জল গড়িয়ে পড়া শুরু হয়েছে। বিবিসি ওয়েদারের ধারণ করা সেই দৃশ্য টুইটারে ভাইরাল হয়েছে। শেষ করব নিউজ আওয়ার, তার আগে এক নজরে শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। কুয়েতের আদালতে দণ্ডিত হওয়ায় পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা। 24 মে খুলছে সব বিশ্ববিদ্যালয়, টিকা নিতে হবে সব শিক্ষার্থীকে। ঢাবি শিক্ষার্থীদের আলটিমেটাম, ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ। ছোট বড় মাতৃভাষা সংরক্ষণ করার দায়িত্ব এখন বাংলাদেশের, বললেন প্রধানমন্ত্রী। 20 লাখ ডোজ টিকা আসছে রাতে। সংসার করার শর্তে সুনামগঞ্জে মুক্তি পেলেন 54 জন। কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধ, গর্ভের সন্তান হত্যার অভিযোগ। কঙ্গোয় হামলা, ইতালির রাষ্ট্রদূত নিহত। এবং ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে পরিবর্তন আনছে বিসিবি। দর্শক, এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বর।